আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা এখনকার চেন্নাই, কিন্তু 1952 সালে তখন সেটা ম্যাড্রাস ছিল। সেখানে জর্জ টাউনে একটা পেরিস কর্নার বলে ফাউন্টেন পেনের দোকান ছিল। তখন কিন্তু সস্তায় এত রকম পেন পাওয়া যেত না। তখন ফাউন্টেন পেনেই সবাই লেখালেখি করতো। ভীষণ স্টাইলিশ একটা পেন, এখনও অনেকজন শখ করে ওই পেনে লিখে থাকেন। তো সেই পেরিস কর্নার যে দোকানের মালিক, তার কাছে একজন ভদ্রলোক, তার নাম ছিল আল্লু বান্দার। তিনি একজন ব্রিটিশ আর্মির সৈনিক ছিলেন। তিনি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও যুদ্ধ করেছিলেন। তার একটা বিশেষ সম্মান তো ছিলই। সে কান্নান চেট্টির কাছে এসে রিকোয়েস্ট করে যে তার দোকানের কিছুটা অংশ যদি তাকে রেন্টে দেওয়া হয়, তাহলে সে ওই পেরিস কর্নারে বসে কিছু প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে চায়। কারণ কি, তখন নতুন নতুন প্লাস্টিকের ভীষণ চাহিদা, প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে আর সেগুলোর খুব চাহিদা ছিল মার্কেটে। তো তিনি বলেন যে তিনি প্লাস্টিকের কিছু আসবাবপত্র, কিছু জিনিসপত্র এগুলো বিক্রি করতে চান। কান্নান চেট্টি রাজি হয়ে যান। কান্নান চেট্টির দোকানে এক অংশে এবার আল্লু বান্দার নিজের ব্যবসা শুরু করে। সেই ব্যবসায় শুধু কিন্তু প্লাস্টিকের জিনিস নয়, পরবর্তীকালে সে শাড়ি, দামি শাড়ি, মহিলাদের দামি শাড়ির ব্যবসাও শুরু করে। খুব দামি শাড়ি, হয়তো আর্থিক সচ্ছল মহিলা নয়, অথচ তার ইচ্ছা যে একটা দামি শাড়ি পরবে। তো কিস্তিতে শাড়িটা সে কিনতে পারতো। ধীরে ধীরে ইনস্টলমেন্টে একটু একটু করে টাকা দিয়ে সেই যে কোনো রকম মহিলা, মানে যার হয়তো সামর্থ্য নেই, সেও একটা দামি শাড়ি পরার সুযোগ পেত এই দোকানটার জন্য। তো এইভাবেই শুরু হয় ব্যবসা আল্লু বান্দারের। এবার আল্লু বান্দারের ব্যবসা কিন্তু খুব ভালো চলছে। 28 আগস্ট 1952 সাল আল্লু বান্দার দোকানের জন্য বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু দোকানের পরে দুপুরবেলা সে খেতে যেত, সে কিন্তু যায়নি। তার স্ত্রী ছিল বাড়িতে আর দুটো ছোট বাচ্চা ছিল। আল্লু বান্দার যখন রাত্রেও বাড়ি ফিরল না, তার বউ খুব চিন্তায় আছে, কাকে বলবে। সে সারা রাত প্রায় না ঘুমিয়েই কাটালো। পরের দিন 29 আগস্ট সকালবেলায় যখন সেই পেরিস কর্নার দোকানটা খোলে, সেই মহিলা তাড়াতাড়ি করে সেখানে কর্মচারীদের সাথে গিয়ে কথা বলে, জিজ্ঞেস করে যে আমার হাজব্যান্ড কোথায় গেল, কালকে দুপুরের পর থেকে সে আর বাড়িই ফিরল না। তো দোকানের লোকজনেরা বলল যে সে তো দুপুরবেলা 12:30টার সময় বেরিয়ে গেছিলো, তারপর তো আর দোকানে আসেনি। এবার কিন্তু আল্লু বান্দারের স্ত্রী আরও চিন্তায় পড়ে গেল। দোকানে সে কিছুক্ষণ জিজ্ঞেস করলো যে কেউ দোকানে পরিচিত এসেছিল কিনা বা কারোর সাথে গেছিলো কিনা। তো একজন কর্মচারী বলে যে এক মহিলা, তার নাম দেবকী মেনন, সে কিন্তু ওই যে ফাউন্টেন পেনের দোকানের একজন পুরনো কাস্টমার। তিনি মাঝে মাঝেই এই দোকানে পেন কিনতে আসেন। তো সেই মহিলা এসেছিল দুপুরবেলা 12:30টার সময়। সেই মহিলা যখন বেরিয়ে যায়, তার পেছন পেছনই কিন্তু আল্লু বান্দার বেরিয়ে গেছিলো। সে অনেকক্ষণ খোঁজ করতে করতে মোহাম্মদ ইউসুফ বলে এক ভদ্রলোকের বাড়িতে রেন্টে দেবিকা মেনন থাকতো। সঙ্গে থাকতো তার হাজব্যান্ড প্রভাকর নিউজ পেপারে কাজ করত। তো সেই বাড়িতে গেল। যাওয়ার পরে বাড়িতে ডোর নক করলো যখন, তো প্রভাকর এসে দরজাটা খুলল। প্রভাকরকে আল্লু বান্দারের স্ত্রী বলে যে কালকে আপনার স্ত্রী পেরিস কর্নারে গেছিল, সে বাইরে বেরিয়েছিল, তার পেছন পেছন কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়েছিল, তারপর নিখোঁজ হয়ে গেছে। তো প্রভাকর বলে এটা তো খুব অদ্ভুত কথা আপনি বলছেন, কারণ কি দোকানে তো কাস্টমার যাবেই, আমার স্ত্রীও গেছিল, সে বেরিয়ে এসছে, তার পেছন পেছন যদি আপনার হাজব্যান্ড বেরিয়ে এসে কোথাও হারিয়ে যায়, তার মধ্যে আমাদের কিছু বলার নেই, আমরা জানি না আপনার হাজব্যান্ড কোথায় চলে গেছে। মহিলারও মনে হয় হ্যাঁ ঠিকই কথা। সে কিন্তু এবার সেই দোকানের যে মালিক ছিল কান্নান চেট্টি, তার কাছে যায়। কান্নান চেট্টি আর ওই মহিলা দুজনে গিয়ে জর্জ টাউন, মানে ওই এলাকার যে একটা পুলিশ স্টেশন আছে, সেখানে গিয়ে একটা মিসিং ডায়েরি করে যে কালকে দুপুর 12:30টা থেকে তার হাজব্যান্ড নিজের দোকান থেকে দেবিকা মেননের পেছন পেছন বেরিয়ে গেছিল, তারপরে কিন্তু আর বাড়ি আসেনি। পুলিশ যায় দেবিকা মেননের কাছে, একটু জিজ্ঞাসাবাদ করে। পুলিশও দেখে যে দেবিকা পুরনো কাস্টমার ওই দোকানের, সে মাঝে মাঝেই দোকানে যায়, তো সে হয়তো কিছু কিনতে গেছে। তারপরে তার পেছন পেছন বেরিয়ে সে কোথায় নিখোঁজ হয়ে গেছে দেবিকার জানার কথাও নয়। এবার পুলিশ নিজের মতো করে কিন্তু খুঁজছিল। আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে
জর্জ টাউন মানে যেখানে এই ঘটনাটা ঘটেছে তার থেকে বেশ কিছু দূরে একটা রেলওয়ে স্টেশন ছিল, এগমোর রেলওয়ে স্টেশন। সেখান থেকে ধনুষকোটি বলে একটা জায়গার উদ্দেশ্যে প্রত্যেক দিন বিকেলবেলায় একটা ট্রেন যেত, সেটার নাম ছিল ইন্ডো সিলোন এক্সপ্রেস। সেই এক্সপ্রেসটা এগমোর থেকে পুরো 475 কিলোমিটার যাওয়ার পরে থার্ড ক্লাসের যে কম্পার্টমেন্ট তার সিটের তলায় একটা লোহার ট্রাঙ্ক দেখা যায়। আশেপাশে ভীষণ একটা দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। মাদুরাই স্টেশনে পুলিশকে জানানো হয়, পুলিশ আসে, পুলিশ আসার পরে ওই ট্রাঙ্কটাকে খোলার পরে একটা মাথাহীন দেহ দেখতে পায়। মাথাও ছিল না, আর হাত দুটো আর পা দুটোকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। শরীরটাতে একটাও জামা কাপড় ছিল না, পায়ে ছিল গ্রিন কালারের মোজা, আর কোমরে ছিল কালো কাট টাইট করে বাঁধা। আরও একটা ব্যাপার লক্ষ্য করা হয় ওই বডিটার মধ্যে, যেটা দেখে পুলিশ মনে করেছিল যে বডিটা কোনো মুসলিম মানুষের। তার যে প্রাইভেট পার্ট ছিল সেটা দেখে মনে হয়েছিল যে এটা কোনো মুসলিম মানুষের বডি। তো পুলিশ সেটাকে নিয়ে মাদুরাইয়ের একটা মর্গে প্রিজার্ভ করে রেখে দেয়। তখন কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্ট এতটা উন্নত ছিল না, ডিএনএ ইত্যাদি টেস্ট হতো না। 29 আগস্ট মাথাহীন দেহটা পাওয়া যায়। 30 তারিখ কেটে যায়। 31 তারিখে পুলিশ তখন সাইকেলে করেই যাতায়াত করতে হতো। একজন পুলিশ যখন পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, তো রোয়াপুরম বলে একটা সমুদ্রে বিচ আছে, সেই বিচে সে অনেক লোকজন ভিড় করে কিছু একটা দেখছে, এটা লক্ষ্য করে। তো পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে যায়, গিয়ে দেখে একটা কালো প্লাস্টিকে জড়ানো কিছু একটা বালিতে পোতা রয়েছে, কিন্তু জলের স্রোতে বালি কিছুটা সেখান থেকে সরে গেছে, আর মানুষজনের মনে হচ্ছে যে সন্দেহজনক কিছু একটা ওই প্লাস্টিকে ছিল। সঙ্গে সঙ্গে সেই পুলিশ নিজের পুলিশ স্টেশনে খবর দেয়, আরও কিছু লোকজন সেখানে আসে। প্লাস্টিকটাকে যখন খুলে দেখা যায় একটা মাথা, সেটাকে লাল আর ছাই রঙের কোনো একটা টি শার্টে ভালো করে জড়িয়ে বেঁধে দেওয়া হয়েছে, আর সেটাকে একটা কালো পলিথিনের মধ্যে দিয়ে ওইভাবে সমুদ্রের ধারে বালি সরিয়ে সেটাকে পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু জলের স্রোতে প্লাস্টিকটা বাইরে বেরিয়ে এসেছে। তো সঙ্গে সঙ্গে পুলিশ সেই মাথাটা নিয়ে আবার সেখানকার ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। ল্যাবে পাঠাবার পরে দুই এলাকার পুলিশের যোগাযোগ হয়। তখন পুলিশ ডিপার্টমেন্টের মনে হয় যে একদিন আগে যে দেহটা পাওয়া গেছে সেটার মাথা এটা হতেও পারে। তারপরে বিভিন্ন রকম টেস্ট করার পরে বলা হয় যে মাথাটা কোনো 40-45 বছর বয়সী মানুষের। তাও কিন্তু ওই বডিটা আগের সময় কিন্তু টেস্ট করে বলা হয়েছিল যে মাথাহীন বডিটা পাওয়া গেছে সেটার বয়স 20-25 বছর মতো, কিন্তু তাও দুটোকে ম্যাচিং করানো হয়। ম্যাচিং করাবার পরে মনে হয় যে হ্যাঁ, একই মানুষের বডি। তখন পুলিশের ইচ্ছা হলো যে আল্লু বান্দারের স্ত্রীকে দেখানো হবে বডিটা, কিন্তু আল্লু বান্দারের স্ত্রীকে দেখানোর আগে, কারণ স্ত্রী খুব দুঃখ পাবে, হয়তো মনে মনে সে ভীষণ ভেঙে পড়বে, তার থেকে ভালো যেহেতু আল্লু বান্দার একজন আর্মির লোক ছিল, তো আর্মি ডিপার্টমেন্টে তার সমস্ত যে ইনফরমেশান সেগুলো পাওয়া যাবে পুলিশের মনে হয়। তো সেখানে গিয়ে সেই ইনফরমেশানগুলো বা তার ফিঙ্গারপ্রিন্ট, তার ব্লাড গ্রুপ ইত্যাদি যখন টেস্ট করে দেখা যায়, তো সত্যি সত্যি বোঝা যায় যে হ্যাঁ, এটা আল্লু বান্দারেরই বডি, আর মাথাটা আর বডিটা সেম মানুষের। আর প্রথম টেস্টের রিপোর্টটা ভুল ছিল, কারণ কি সেখানে বলা হয়েছিল 20-25 বছর বয়সী মতো বডিটা, কিন্তু আসলে তা নয়। কোমরের দিকে যখন টেস্ট হয়, তো কোমরের মধ্যে যে হাড়ের প্রবলেম দেখা যাচ্ছিল, যেটা সাধারণত 40-এর পর মানুষের দেখা যায়, তো কোমরের একটু হাড়ের প্রবলেম ছিল। তো বোঝা যায় যে এই বডিটা 20-25 বছর বয়সের যুবকের নয়। যুবকদের ওই ধরনের কোমরের সমস্যা দেখা যায় না। তারপরে পুলিশ ডিক্লেয়ার করে যে এটা আল্লু বান্দারেরই বডি। তার স্ত্রীকে ডাকা হয়, স্ত্রী এসে দেখে, স্ত্রী সমস্ত কিছু দেখে, বিশেষ করে তার জামা কাপড়, যে জামা কাপড় পরে সেদিন সে গেছিল সেইটাতেই সেই মাথাটা জড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল, সেই জন্য সেই জামাটা দেখে, তার পায়ের গ্রিন মোজা, তার কোমরের কালো কাট, তার প্রাইভেট পার্ট সবটাই দেখে সে বললে যে হ্যাঁ, এটাই তার হাজবেন্ড। এবার বলি আর একটা কথা, যখন বডিটা পাওয়া গেছিলো, বডিতে পেটে অনেক মাত্রায় আফিং পাওয়া গেছিলো। তার মানে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে
তোমার হাজব্যান্ড কি আফিমের নেশা করত? তখন সেই মহিলা বলে যে হ্যাঁ, তার হাজব্যান্ড আফিমের নেশা করত, কিন্তু রোজ নয়, মাঝে মধ্যে। পুলিশ এবার বুঝতে পারছিল না যে আল্লু বান্দার তো একজন হিন্দু মানুষ, তাহলে তার প্রাইভেট পার্টটা মুসলিমদের মতো কেন? তো তারপরে শুরু হয় তদন্ত বলতে প্রথম দেবিকা মেননের কথাই পুলিশের মাথায় আসে। পুলিশ তার বাড়িতে যায়, গিয়ে দেখে দেবিকা মেননের বাড়িতে একটা তালা বন্ধ রয়েছে। এবার পুলিশ আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে, তারা বলে যে তারা কয়েকদিন আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। তখন পুলিশের সন্দেহটা আরও পাকা হয়ে যায়, কারণ দেবিকা মেনন আর তার হাজব্যান্ড হঠাৎ করে সেখান থেকে চলে গেল কেন? দেবিকার কিন্তু বাপের বাড়িও ওখানেই ছিল। সেখানে গিয়ে যখন খবর নেওয়া হয়, তারা বলে যে দেবিকা মুম্বাই চলে গেছে, সেখানেই সে বা তার হাজব্যান্ড একটা কাজ করছে, সেখানে তারা থাকে। পুলিশ এখান থেকে টিম নিয়ে খুঁজতে খুঁজতে মুম্বাই গিয়ে পৌঁছায়। মুম্বাইয়ে তার একটা আত্মীয় ছিল, যাদের অ্যাড্রেস কিন্তু তার বাপের বাড়ি থেকেই পাওয়া গেছিল। সেখানে গিয়ে সত্যি সত্যি প্রভাকরকে আর তার স্ত্রী দেবিকাকে পুলিশ অ্যারেস্ট করে। আর অ্যারেস্ট করার আগে আরও একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে পুলিশ তাদের যে ভাড়া ঘর সেখানে গেছিল। যাওয়ার পরে তাদের যে বাড়ির মালিক মোহাম্মদ ইউসুফ, তার কাছে চাবি চেয়ে ঘরটা যখন খোলা হয়েছিল, ঘর খোলা হওয়ার পরে দেখা গেছিল যে একটা বাজে গন্ধ বেরোচ্ছে, চারিদিকে দেওয়ালে জায়গায় জায়গায় রক্ত ছিটে লেগে রয়েছে। কিন্তু পুলিশ বুঝে গেছিল যে দেবিকা মেনন নিশ্চয় কিছু না কিছু জানে। তখন থেকে পুলিশ দেবিকাকে খুঁজছিল। দেবিকাকে মুম্বাই গিয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে। তারপরে যে গল্পটা জানা যায় সেটা এবার আমি বলবো। দেবিকা জানায়, দেবিকার বয়স যখন 20 বছর, তখন দেবিকা ওই ফাউন্টেন পেনের দোকানের রেগুলার কাস্টমার ছিল। মাঝে মাঝেই সে পেন ইত্যাদি কিনতে সেই দোকানে যেত। একদিন সেই দোকানে গিয়ে তার সাথে দেখা হয় আল্লু বান্দারের। আল্লু বান্দার তারপর থেকেই তার সাথে বারবার যোগাযোগ করতে থাকে। দুজনের মধ্যে একটা প্রেম সম্পর্ক শুরু হয়। তো কিছুদিন পরে দেবিকা জানতে পারে যে আল্লু বান্দার আসলে একজন বিবাহিত পুরুষ। তো এই ব্যাপারটা জানার পরে সে পিছিয়ে আসে, ওই দোকানে যাওয়া ছেড়ে দেয়। নিজের বাড়ির লোকজনেরা প্রভাকর বলে একটা পাত্র ঠিক করে তার বিয়ে দিয়ে দেয়। সে বিয়ে করে কিন্তু সুখেই সংসার করছিল। আল্লু বান্দার কিন্তু ব্যাপারটা জানতো না। আল্লু বান্দার জানতোই না যে তার প্রেমিকা দেবিকা মেননের বিয়ে হয়ে গেছে। আল্লু বান্দারের চরিত্রের আরও একটা ব্যাপার ছিল, যেটা আল্লু বান্দারের স্ত্রীও পরে বলে। সে একজন দুশ্চরিত্র পুরুষ ছিল। সে একাধিক নারীতে আসক্ত ছিল। সেই জন্যেই সে শাড়ির ব্যবসা শুরু করেছিল। বিভিন্ন রকম মহিলা যাদের আর্থিক সচ্ছলতা খুব কম, তারা দামি দামি শাড়ি কিনে নিয়ে যেত, আর খুব উৎসাহের সঙ্গে তাদেরকে শাড়ি বিক্রি করত আল্লু বান্দার। তো শাড়ি কিনে নিয়ে যেত, কিন্তু ঠিক টাইমলি অনেক সময় কিস্তির টাকাটা দিতে পারতো না। আল্লু বান্দার মহিলাদেরকে বলতো যে শাড়ির কিস্তির টাকা এক্ষুনি দিতে হবে, না হলে একটা বিশেষ হোটেল ছিল তার চেনা জানা, সেখানে গিয়ে তার সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে। তো বেশিরভাগ মহিলা ওই যে দ্বিতীয় অপশান, যে হোটেলে গিয়ে আল্লু বান্দারের সাথে একটা ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হতে হবে, কিছুটা সময় কাটাতে হবে, সেই ব্যাপারটাই মেনে নিত। আর আল্লু বান্দারের সাথে সেখানে গিয়ে তারা সময় কাটাতো। তো এইভাবে সব সময় সে বিভিন্ন মহিলাদেরকে বাধ্য করত তার সঙ্গে সময় কাটাতে। তো সে কিন্তু ঠিক সেই রকমই দেবিকা মেননকেও করতে চাইছিল। তারপরে হঠাৎ করে সে রাস্তা দিয়ে নিজের হাজব্যান্ডের সাথে কোথাও যাচ্ছিল, তো আল্লু বান্দারের সাথে দেখা হয়ে যায়। আল্লু বান্দার বুঝতে পারে যে তার পুরনো প্রেমিকা দেবিকার বিয়ে হয়ে গেছে প্রভাকরের সাথে। তো সে নিজের শাড়ির দোকানের একটা অ্যাড দেওয়ার জন্য প্রভাকরের কাছে যায়। প্রভাকরকে সব বলে। প্রভাকরের পেপারে কিন্তু অ্যাডটা দেওয়াও হয়। প্রভাকর কিন্তু কিচ্ছু জানতো না। কিন্তু আল্লু বান্দার প্রভাকরের সামনেই তার স্ত্রীর সাথে এমনভাবে কথা বলতে শুরু করে বা এমনভাবে কাছে গিয়ে দাঁড়ায় যে প্রভাকরের দেখে ব্যাপারটা খারাপ লাগে, তার মন খারাপ হয়। আর এদিকে আল্লু বান্দার দেবিকাকে বলে যে তুমি যদি আমার সাথে ওই হোটেলে গিয়ে সময় না কাটাও, তাহলে তোমার হাজব্যান্ডকে আমি পুরনো সব ব্যাপার জানিয়ে দেব। দেবিকা খুব চিন্তায় ছিল। সারাদিন সারা রাত সে চিন্তা করছিল।
তার মন খারাপ দেখে তার হাজব্যান্ড তাকে একটা সিনেমা দেখতে নিয়ে যায়। সিনেমা দেখতে নিয়ে গিয়ে তার হাজব্যান্ড বলে যে কয়েকদিন ধরে দেখছি তুমি খুব চিন্তা করছো, কিসের এত চিন্তা করছো, তুমি আমাকে বলতেই পারো। তো হাজব্যান্ডের কাছে এতটা ভালো ব্যবহার দেখে সে কিন্তু পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত হাজব্যান্ডকে জানিয়ে দেয়। হাজব্যান্ড বলে যখন আমি আছি তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি ভালো মনেই যা কিছু করেছিলে, ভদ্রলোক যদি ভালো লোক না হয় তো এতে তোমার কোনো দোষ নেই, তুমি কোনো ভুল করোনি। তো চলো, ভদ্রলোক তোমাকে বিরক্ত করছে, ব্ল্যাকমেল করছে, তো যখন আমি তোমার সঙ্গে আছি তো তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এক কাজ করো, তুমি দোকানে গিয়ে তাকে ডাকো আমাদের বাড়িতে, তারপরে যা শাস্তি দেওয়ার সেটা আমি দেব। তো ঠিক ওই নির্দিষ্ট তারিখটা যেদিন আল্লু বান্দার হারিয়ে গেছিল দোকান থেকে, সেদিন দেবিকা সেখানে যায়, গিয়ে বলে আমার বাড়িতে কেউ নেই আজকে, দুপুরবেলায় তুমি আমার বাড়িতে চলো। আর দেবিকার পেছন পেছন সেও চলে যায়। আর আগেই বলেছি যে আল্লু বান্দার একাধিক নারীতে আসক্ত ছিল, সবার সাথেই সে দৈহিক সম্পর্ক তৈরি করত। আল্লু বান্দার কোথাও থেকে শুনেছিল যে যদি প্রাইভেট পার্টটা মুসলিম পুরুষদের মতো হয় বা যদি আফিং খাওয়া হয় তাহলে নাকি পুরুষ দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতাবান বা কম বয়সী পুরুষদের মতো থাকবে, বার্ধক্য আসবে না। সেই জন্য সে আফিংয়ে আসক্ত হয়েছিল, সেই সঙ্গে নিজের প্রাইভেট পার্টটাকেও মুসলিম পুরুষদের মতো করার সিদ্ধান্ত নিয়েছিল। তো যাই হোক, সে দেবিকার পেছন পেছন যায়, পেছন পেছন যাওয়ার পরে সে ঘরে ঢোকে, গিয়ে দেবিকার সাথে যখন কথা বলছিল পেছন থেকে দেবিকার হাজব্যান্ড এসে তার উপর অ্যাট্যাক করে। আর অ্যাট্যাক করতে সে মারা যায়। মারা যাওয়ার পরে তাদের একটা লোহার ট্রাঙ্ক ছিল, সেটাতে বডিটাকে যেভাবে ফিট করা যায় হাত পা আলাদা করে দিয়ে ফিট করে দেয়, আর মাথাটাকে আলাদা করে নেয়। পরনে যে টি শার্টটা ছিল সেটা দিয়ে মাথাটাকে ভালো করে প্যাক করে একটা কালো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে জামা কাপড়গুলো খুলে নেওয়া হয়। খুলে নিয়ে যখন সেই মাথাটাকে একটা বিচে বালিতে ধারে পুঁতে দেওয়া হয় আর জামা কাপড়গুলোকেও পাথরে কোথাও একটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই যে বডিটা যেটাকে ট্রাঙ্কে বন্ধ করা হয়েছিল সেটাকে নিয়ে একটা অটো ডেকে আর চলে যাওয়া হয় দূরের একটা রেলওয়ে স্টেশনে। সেখানে গিয়ে কুলির মাথায় সেই ট্রাঙ্কটা তুলে দেওয়া হয়। থার্ড ক্লাসের যে কম্পার্টমেন্ট তার একটা সিটের তলায় রেখে দেওয়া হয়। কুলিকে, অটো ড্রাইভারকে এমনভাবে দেখানো হচ্ছিল যেন ওই ট্রাঙ্কটা নিয়ে কোথাও একটা দূরে যাওয়া হবে, সঙ্গে কেউ বন্ধুও যাবে। পরে যখন ধীরে ধীরে ব্যাপারটা সমস্ত সামনে আসে, সেই কুলি তারপরে সেই অটোওয়ালা সবাই কিন্তু কোর্টে গিয়ে বয়ান দিয়েছিল যে এই ট্রাঙ্কটা তারা চেনে, এই সেই ভদ্রলোক যে ট্রাঙ্ক নিয়ে ট্রেনে উঠেছিল। যাই হোক, ট্রেনে রেখে দেওয়ার পরে সে আবার যথারীতি নেমে অটোয় করে নিজের বাড়ি চলে যায়। আর এদিকে মাথাটা তো দুদিন পরে বেরিয়ে গেছিল, বডিটাও কিছুক্ষণ পরে লোকজনেরা দেখতে পেয়েছিল। পুলিশ তারপরে বুঝে ফেলে প্রভাকর আর প্রভাকরের স্ত্রীর শাস্তি হয়। শাস্তির মধ্যে প্রভাকরকে 7 বছরের আর তার স্ত্রীকে 3 বছরের শাস্তি দেওয়া হয়। সরকার থেকে প্রভাকরের স্ত্রীকে বারবার বলা হয় সে যদি সাক্ষী দেয়, সরকারি সাক্ষী হয়ে যায়, তাহলে কিন্তু তার সাজা মাফ হয়ে যাবে। কিন্তু সে সবসময় বলেছিল যে তার হাজব্যান্ড তার জন্যই এগুলো করেছিল, তো তার হাজব্যান্ডের যা শাস্তি হবে সে সঙ্গ দেবে। তো সেটাই সে করেছিল। 3 বছরের জেলের পরে সে বাইরে বেরিয়ে এসেছিল। প্রভাকরও কিন্তু একটু তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে এসেছিল তার ভালো ব্যবহারের জন্য। তারপরে তারা একটা চায়ের ব্যবসা শুরু করে, চায়ের ব্যবসাতে তারা অনেক উন্নতি করে। তারপরে তারা হোটেল ব্যবসা করে আর এখন তাদের যে বাচ্চারা বা তাদের বাচ্চারা এখন তারা সবাই হোটেল ব্যবসার সাথেই যুক্ত। তো এটাই ছিল একটা 1952 সালের আল্লু বান্দার নামের একজন চরিত্রহীন যে মানুষ, তার জীবনের বা তার শেষ হয়ে যাওয়ার একটা ঘটনা।